চ্যালেঞ্জ থাকলেও এবারের বাজেট বাস্তবায়নযোগ্য বললেন অর্থ উপদেষ্টা। সেপ্টেম্বরের মধ্যেই মূল্যস্ফীতি কমার আশা বিভি গভর্নরের। বাজেটে কর কাঠামোয় উচ্চবিত্তকে সুবিধা দেওয়ার অভিযোগ সিপিডির। বাস্তবায়ন নিয়ে অর্থনীতিবিদদের সংশয়। বিভিন্ন সীমান্তে আজও 56 জনকে ঠেলে দিল বিএসএফ। পুশিন বন্ধে দিল্লিকে আবারও চিঠি দেবে সরকার। এবং ঈদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সাধারণ ছুটি বাতিল। ছুটির দিনগুলোতে বেশি তৎপর থাকবে র্যাব। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। নানামুখী চ্যালেঞ্জ থাকলেও এবারের বাজেট বাস্তবায়নযোগ্য বলে জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। কালো টাকা সাদা করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। আর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আশা জানান, সেপ্টেম্বরের মধ্যে 7% নেমে আসবে মূল্যস্ফীতি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সুরাইয়া মুন্নির রিপোর্ট। আজকে আপনি যেই বাজেটটা উপস্থাপন করেছেন, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। এতে প্রস্তাবিত বাজেটের খুঁটিনাটি তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমরা স্বাস্থ্য, শিক্ষা এসব ক্ষেত্রে, সামাজিক সুরক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছি কিনা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, পণ্যমূল্য স্বাভাবিক রাখতে আমদানি রপ্তানি বাড়ানো সহ সড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এই বাজেটটা হচ্ছে মেইনলি অপচয় কমানোর বাজেট। সড়ক বিভাগ থেকে আমরা একটা চাঁদাবাজিটাকে একটু সীমিত করার চেষ্টা করছি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সেপ্টেম্বরের মধ্যে 7% নেমে আসবে মূল্যস্ফীতি। গত 7-8 মাস ধরে এক্সচেঞ্জ রেটটা মোটামুটি 122-123 আছে। আমাদের একটা স্বস্তি আসছে এবং এইটিকে বাজারের ভিত্তিতে ছেড়ে দেওয়ার পরেও এটা স্টেবল হওয়াতে আমাদের একটা আস্থা এসেছে যে মূল্যস্ফীতি একটা ভালোর দিকেই যাচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার এমন একটা সময় দায়িত্ব নিয়েছে যখন অর্থনীতি ছিল খাদের কিনারায়। সবার মিলিত প্রচেষ্টায় দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় আনা সম্ভব হয়েছে। 20,000 কোটি টাকা ছিল, তার মধ্যে 15,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। এরকম তো ব্যাংক তো রবারি তো খুব কমই করেছে লোকজন। অথবা এগুলো রেজলিউশন করার জন্য ডেফিনেটলি আমরা চেষ্টা করছি। ছোট বাজেট বাস্তবায়ন খুব ডিফিকাল্ট না। বাজেটে কালো টাকা সাদা করার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, আমরা যেটা অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণ যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। নিজের জমিতে করেন তখন এত দিতে হবে। 2 ডিগ্রি কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে চেষ্টা চলছে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা মেট্রো রাস্তা পার হয়ে হাইওয়ের দিকে যাচ্ছি, একটু সরু হাইওয়ে, আস্তে আস্তে এটা প্রশস্ত হবে আগামীতে আপনাদের সবার সহযোগিতা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক সরকারের মতো অন্তর্বর্তী সরকারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এ পদক্ষেপকে জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেছেন সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আর সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমানের মতে, কর কাঠামোয় নিম্ন মধ্যবিত্তদের চেয়ে উচ্চবিত্তদের বেশি সুবিধা দেওয়া হয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। আসছে অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার কমেছে 7,000 কোটি টাকা। তবে বরাদ্দ নেই মেগা প্রকল্পে। ওদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাচ্ছে বাংলাদেশের শতাধিক পণ্য। চড়া মূল্যস্ফীতির এই সময়ে প্রস্তাবিত বাজেটে মানুষের প্রত্যাশা কতটা বাস্তবায়ন হবে, এমন প্রশ্ন সিপিডির। সিপিডি এই আলোকে যে সমস্ত বাজেট প্রস্তাবনাগুলি উপস্থাপন করা হয়েছে সেগুলির বিশ্লেষণ তুলে ধরছে। গুলশানের একটি হোটেলে জাতীয় বাজেট নিয়ে পর্যালোচনা তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। অর্থনৈতিক অগ্রগতি আশাব্যঞ্জক হলেও প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হবে বেশ কঠিন। সামগ্রিকভাবে যে ম্যাক্রো ইকোনমিক কাঠামোটা দেওয়া হয়েছে, সেখানে যে প্রক্ষেপণগুলো করা হয়েছে আগামী অর্থ বছরের জন্য, সেটা একটা আশাব্যঞ্জক প্রক্ষেপণ করা হয়েছে। সেই আশাব্যঞ্জক আমরা আশা করব যে সেটা বাস্তবায়ন হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু ইতিমধ্যে বলেছি যে সেগুলো অর্জন করা কিন্তু কষ্টকর হবে। কালো টাকা সাদা করার সুযোগকে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব, সেটা
একেবারেই বন্ধ করা উচিত। সৎ করদাতা সৎ আয়ভাবে আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে, যার ফলে একটা সমাজে বৈষম্য হয়। এবং আমরা সেজন্যই বলছি যে এই যে জুলাই আন্দোলন হলো সেইটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য। এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান কর কাঠামো নিয়ে অসন্তোষ জানিয়ে বলেন, এতে উচ্চবিত্তদের জন্য বেশি সুবিধা রাখা হয়েছে। স্বাস্থ্য শিক্ষার কৃষিতে বরাদ্দ কমানোর সমালোচনাও করেন তিনি। আমি যদি এই বছর 6.5% নামিয়ে নিয়ে আসা হবে ডাবল ডিজিটের কাছাকাছি থেকে, সেটাকে যদি বাস্তবতার সাথে সেটা মিলে না, যদি সেটা ধরেও নেই, তো তাহলে সেই তুলনায় যদি 3,50,000 টাকা থেকে যদি মাত্র 25,000 টাকা সেটা যদি বাড়ে 7%-এর মতো, আর মূল্যস্ফীতি যদি বাড়ে হলো ওই সময়টাতে 27-28%, তো তাহলে তো ক্রয় ক্ষমতার নিরিখে এটা খুবই কম। সার্বিক দিক বিবেচনায় এবারের বাজেট অনুমানে সামঞ্জস্যপূর্ণ মনে হলেও প্রত্যাশা পূরণের মানদণ্ডে ঘাটতি থেকেই যাচ্ছে বলে মনে করে সিপিডি। অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিনই পুশিনের ঘটনা ঘটছে। আজও দেশের 3 সীমান্ত দিয়ে 56 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চান শিকারী সীমান্ত দিয়ে 8, ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া দিয়ে 22 জন এবং পঞ্চগড় সদর উপজেলার 2 পয়েন্ট দিয়ে 26 জন বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন বুশরা জাহান। মঙ্গলবার ভোর 3টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া সীমান্ত দিয়ে 22 জনকে পুশিন করে বিএসএফ। এদের মধ্যে 12 জন নারী, 8 জন পুরুষ এবং 2 শিশু রয়েছে। পরে তাদের আটক করে বিজিবি। জানা যায় আটকরা বিভিন্ন সময় দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে গিয়েছিল। বিএসএফ এর রসনাইগিরি ক্যাম্প থেকে তাদেরকে পুশিন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে তারা 2004 সালে এবং তার পরবর্তী বিভিন্ন সময়ে এরা বিভিন্ন সীমান্ত দিয়ে এরা ভারতে গমন করেছিল এবং তারা গুজরাটে বসবাস করতে বলে আমরা জানতে পেরেছি। ভোরে পঞ্চগড় সদর উপজেলার 2 সীমান্তে 26 বাংলাদেশি নাগরিককে পুশিন করে বিএসএফ। আটকদের মধ্যে 8 জন পুরুষ, 9 জন নারী ও 9 জন শিশু রয়েছে। তবে তারা বাংলাদেশি কিনা তা যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা প্রকৃতপক্ষেই বাংলাদেশি নাগরিক কিনা আমরা এটা যাচাই বাছাই সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যে 26 জন এসেছে এর মধ্যে 9 জন শিশু, 9 জন নারী এবং 8 জন পুরুষ আছে। এদিকে ভোররাত 4:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চানশিকারী সীমান্ত দিয়ে 8 জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষীরা। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায় 59 বিজিবি। আটকদের মধ্যে 4 জন নারী ও 4 জন পুরুষ রয়েছেন। বুশরা জাহান, মোহনা সংবাদ। পুশিন ইস্যুতে দিল্লিকে আবারও চিঠি পাঠানো হবে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। শেখ হাসিনাকে ফেরত চেয়ে প্রয়োজনে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেওয়ার কথাও জানান উপদেষ্টা। পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিক মতো করছো না। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। ছাড়াই সরকার নির্বাচন বিলম্বিত করছে বলে অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর বিশেষ কোনো দলকে সুবিধা দিতেই নির্বাচন নিয়ে কালক্ষেপণের অভিযোগ করেছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এদিকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর ডিআরইউতে এক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনার আয়োজন করে গণ অধিকার পরিষদ। এতে ফেসিবাদের পুনরুত্থান রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই।
সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য। এতে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় মন্তব্য করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানি আপনার আশেপাশে রাজনীতি নাই, আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে। আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন, এই দেশে সবকিছু একটা লাইনের মধ্যে চলে যাবে। 100 বছরও এনসিপি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না। অন্য কারো কোনো গভীর ষড়যন্ত্র আছে এই নির্বাচনকে পেছানোর জন্য, সেই দিকে মনোনিবেশ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কেউ কেউ অলৌকিক সংস্কারের কথা বলে, যার উদ্দেশ্যই কেবল নির্বাচন বিলম্বিত করা। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক খুব শিগগির, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা চলে যাই খুব শিগগির, আমাদের যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আমরা অবিরাম কথা বলে যাচ্ছি সেটা যেন খুব শিগগির শেষ হয়। যে ষড়যন্ত্র করছে দেশে এবং বিদেশে বসে, সেটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। অনির্বাচিত সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা বিপজ্জনক উল্লেখ করে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার জরুরি বলেও মত দেন তিনি। যতদিন ক্ষমতা দীর্ঘায়িত করা যায় কারো জন্য সেটা সুখের বিষয় বটে, তবে অনির্বাচিতভাবে অজনপ্রিয়ভাবে নির্বাচনে ছাড়া যে ক্ষমতায় থাকা খুব বিপজ্জনক, সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই উল্লেখ করে বিচারের সময়সীমা নির্ধারণ করে দেয়া অবিচারের শামিল বলেও মত দেন এই বিএনপি নেতা। ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। আমরা যেন এই সমস্ত বিতর্কের মধ্য দিয়ে আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আছে সেটা বিনষ্ট না হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চায় জামায়াত। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির আমির আরও জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। দলের প্রতীক দাড়িপাল্লাও ফিরে পাওয়ার আশাবাদী তিনি। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। দলের নিবন্ধন ফিরে পেতে দীর্ঘ 1 যুগ আইনি লড়াই শেষে রবিবার আপিল বিভাগ থেকে নিবন্ধন ফিরে পায় জামায়াতে ইসলামী। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। যাতে অংশ নেন ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক সহ দলের শীর্ষ নেতারা। এই রায় প্রকাশ হওয়ার আগে জামায়াতে ইসলামীর যে অবস্থা ছিল, তার নিবন্ধন, তার প্রতীক, সেই বিষয়টি সমাধান করার জন্য, দ্রুত সমাধান করার জন্য নির্বাচন কমিশনকে তারা নির্দেশ প্রদান করেন। ফ্যাসিস্ট বিদায় নিলেও ফ্যাসিজম বিদায় নেয়নি জানিয়ে জামায়াতের আমির বলেন, ফ্যাসিজম নির্মূলে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান তারা। ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি, তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। এটিএম আজহারের মুক্তি ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শীর্ষ রাজনৈতিক নেতাদের উপর কার্যকর হওয়া বিচার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই জীবনগুলো আর ফেরত আসবে না, কিন্তু দুনিয়াবাসীর সামনে এটা পরিষ্কার হয়ে গিয়েছে রায়ের মাধ্যমে যে তাদেরকে কিভাবে খুন করা হয়েছে। আমরা চাই না বিচার বিভাগকে ব্যবহার করে আমাদের উপর যে অবিচার করা হয়েছে, সেইটা আমরা যে বিচার চাইব সেখানে কারো উপর অবিচার করা হোক, এটা আমরা চাই না। দেশের সার্বভৌমত্বের উপর কারো আধিপত্য মেনে নেওয়া হবে না বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, আমাদের সার্বভৌমত্বের উপর আমরা কোনো ধরনের আধিপত্য কারো মেনে নেব না। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা স্মারকলিপি পেশ করার সময় একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, তাদের দাবি ও আপত্তিগুলো শোনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে এবং ওই কমিটির সুপারিশ উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
চাকরির নিয়োগে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করতে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। বিকেলে ইসি ভবনে এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য জানান। চাকরির ক্ষেত্রে ব্যবহৃত একাডেমিক তথ্যের সাথে জাতীয় পরিচয়পত্রের তথ্যে অমিল পাওয়ায় এ পদক্ষেপ বলেও জানান তিনি। এছাড়া আগামী 15 জুলাইয়ের মধ্যে নবম দেশ হিসেবে জাপান প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু হবে বলেও জানান হুমায়ুন কবির। ঈদে রাজধানী সহ সারা দেশের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদ যাত্রায় ডাকাতি বন্ধে বাসে ওঠা যাত্রীদের ভিডিও করা হবে বলেও জানান তিনি। এদিকে ঈদের ছুটিতে সারা দেশের নিরাপত্তায় বিশেষ তৎপরতার কথা জানিয়েছে র্যাব। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সচিবালয়ে পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে বৈঠকে বিস্তারিত তুলে ধরে উপদেষ্টা বলেন, এবার ঈদযাত্রায় কিছুটা ভিন্ন চিন্তা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনেক সময় যাত্রী ছদ্মবেশে ডাকাত এরা কিন্তু বাসে উঠে পড়ে, এই জন্য সবারই ছবি নেওয়া হবে এবং এই ছবিটা শুধু যেই সময় একেবারে যেমন ধরেন আমিন বাজার থেকে আর তারা কোনো যাত্রী নিবে না, তা আমিন বাজারে ছবি উঠে বাসের দরজা তারা বন্ধ করে দেবে। আইন শৃঙ্খলা বাহিনীর ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে, তারা পর্যাপ্ত সংখ্যা এখানে রয়ে গেছে যেন কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা না হয়। পরিবহন মালিক শ্রমিক সমন্বয়কারী শিমুল বিশ্বাস বাড়তি ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানান। আমাদের লেভেল থেকে চাঁদাবাজিকে কঠোরভাবে দমন করার জন্য প্রশাসনের সব জায়গায় ওপেন ডিক্লারেশন আছে এবং কি সাংবাদিকদের বলা হয়েছে এইরকম কোনো আপনারা বক্তব্য দেখলে আমাদেরকেও বলতে পারবেন, পুলিশকে সাথে সাথে ব্যবস্থা নেওয়া। এদিকে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সংস্থার গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী ঈদ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদারের কথা জানান। র্যাবের পক্ষ থেকে সারা দেশে 15টি ব্যাটালিয়নের মাধ্যমে যে নজরদারি এটি চলমান রয়েছে এবং আমরা আমাদের যে স্বাভাবিক যে কার্যক্রম এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই কার্যক্রম আমরা চলমান রেখেছি। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি। যদি কোনো রকমের অপতৎপরতা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ ঘনিয়ে আসায় জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। বেশিরভাগ হাটেই প্রচুর পশুর আমদানি হয়েছে, শুরু হয়েছে বেচাকেনাও। তবে তা এখনও জমে ওঠেনি। দর কষাকষিতে কিছুটা সময় নিচ্ছেন ক্রেতারা। দাম নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। আগামীকাল থেকে বেচাকেনা বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা। তারা বলেন, অন্যান্য বারের চেয়ে গরুর দাম এবার অনেকটাই কম। এদিকে হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে তৎপর রয়েছে ইজারাদাররা। এবার খুলনা নগরীর পশুর হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। হাসান, হাটগুলোতে কোরবানির পশুর আমদানি কেমন দেখছেন? বেচাকেনার অবস্থা কি? সেখানে প্রচুর গবাদি পশুর আমদানি হয়েছে এবং সেই সাথে এখানে যারা আয়োজনে রয়েছে সিটি কর্পোরেশন, তারা জানাচ্ছেন যে সব ধরনের সিকিউরিটির ব্যবস্থা এখানে করা হয়েছে। আপনাকে বলে রাখি, খুলনা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী খুলনায় যে গবাদি পশুর চাহিদা রয়েছে তা হলো 1,63,031টি এবং এখানে চাহিদা রয়েছে 1,56,285টি। তার মানে 6,746টি গবাদি পশুর এখানে উদ্বৃত্ত রয়েছে, যে কারণে গবাদি পশুর কোনো সমস্যা হবে না। এছাড়াও খুলনার পাশে যে নড়াইল জেলা রয়েছে এবং যশোর জেলা রয়েছে, তার বিভিন্ন বর্ডার এলাকার যে উপজেলাগুলি রয়েছে সেই উপজেলাগুলি থেকে এখানে গবাদি পশু আসছে। তো গবাদি পশুর এখানে কোনো ঘাটতি নেই এবং বিক্রেতারা বলছে যে বেচাকেনা এখন কিছুটা কম, কিন্তু সবাই আশা করছে আগামীকাল থেকে এই বিক্রিটা বেশি বাড়বে, কারণ আগামী সরকারি ছুটি হওয়ার পরে লোকজন আরো বেশি আসবেন এই হাটটিতে। এবং আশেপাশে খুলনা এবং আশেপাশের যারা রয়েছেন নগরীর আশেপাশে, এই সবাই কিন্তু এই হাটটি থেকেই গবাদি পশু ক্রয় করে থাকেন এবং সেই সাথে আশেপাশের জেলা থেকে যে গবাদি পশুগুলি আসে সেই গবাদি পশুগুলি এই হাটেই বিক্রি হয়। এবং ক্রেতারা বলছেন যে এবার কিছুটা বেশি দাম চাচ্ছেন বিক্রেতারা বলছেন যে এইবার গবাদি পশুর গোখাদ্যের দাম বেশি থাকায়
তারা বেশি দাম হাঁকাচ্ছে। আর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই একটা ভেটেরিনারি টিম রেখেছেন, যেখানে ভেটেরিনারি টিম আছে, যেখানে তারা পরীক্ষা নিরীক্ষা করে গবাদি পশুর সার্টিফিকেট দিচ্ছে এবং সার্টিফিকেট ছাড়া কোনো গবাদি পশু বিক্রি করা হচ্ছে না। তাসনুম ভাই, এই ছিল সর্বশেষ খবর খুলনা থেকে। হাসান, আপনাকে ধন্যবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় আরও 27 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গেল 19 মাসের তাণ্ডবে প্রাণহানি ছাড়ালো 54,500। এদিকে শান্তি আলোচনার দিনই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেন। এতে রাশিয়ার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যুদ্ধ বন্ধে নতুন শর্ত দিয়েছে রাশিয়া। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ত্রাণ নিতে আসা নিরীহ ফিলিস্তিনিদের আবারও গুলি করেছে ইসরায়েলি সেনারা। খাবার আনতে গিয়ে নতুন করে লাশ হয়ে ফিরেছেন 27 ফিলিস্তিনি। মঙ্গলবার রাফা অঞ্চলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে 54,500 ছাড়িয়েছে মোট প্রাণহানি। হামাসকে নির্মূল করতে গিয়ে গাজায় ইসরায়েলি সেনারা যুদ্ধাপরাধ করছে বলে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় সোমবার একটি সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এদিকে শান্তি আলোচনার দিনই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে সোমবার বিমান হামলার দাবি করেছে জেলেনস্কি বাহিনী। এতে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জবাবে ইউক্রেনের ওডেসা অঞ্চলের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে মস্কো। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনকে তাদের বড় অংশ ছেড়ে দিতে হবে বলে শর্ত দিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর আকার সীমিত করতে হবে বলেও দাবি করেছে মস্কো। ভূমিকম্পে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরের সময় পাকিস্তানের করাচি কারাগার থেকে 2 শতাধিক বন্দী পালিয়ে গেছে। তাদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ভোরে বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ক্রীড়াঙ্গনের খবর। বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদকে অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত জানিয়েছেন আপাতত আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবির কার্যক্রম চলবে। ফারুক আহমেদের পক্ষে রিটের শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চ্যালেঞ্জ থাকলেও এবারের বাজেট বাস্তবায়নযোগ্য বললেন অর্থ উপদেষ্টা। সেপ্টেম্বরের মধ্যেই মূল্যস্ফীতি কমার আশা বিবি গভর্নরের। বাজেটে কর কাঠামোয় উচ্চবিত্তকে সুবিধা দেওয়ার অভিযোগ সিপিডির। বাস্তবায়ন নিয়ে অর্থনীতিবিদদের সংশয়। বিভিন্ন সীমান্তে আজও 56 জনকে ঠেলে দিল বিএসএফ। পুশিন বন্ধে দিল্লিকে আবারও চিঠি দেবে সরকার। এবং ঈদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সাধারণ ছুটি বাতিল। ছুটির দিনগুলোতে বেশি তৎপর থাকবে র্যাব। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।